করছি আজকের সংবাদ। ওড়িশার জলেশ্বরের সোনার দোকান থেকে প্রায় 100 গ্রাম সোনা চুরির অভিযোগ। ধৃত মেদিনীপুরের বিজেপি যুবনেতা সোমনাথ সাহু। শুধু চুরি নয়, সোমনাথ সোনা নিয়ে প্রতারণার জাল ছড়িয়েছিলেন গোটা মেদিনীপুর জুড়ে বলে উঠে এসেছে একগুচ্ছ অভিযোগ। কোতোয়ালি থানায় সোমনাথের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন এক স্বর্ণ ব্যবসায়ী। মেদিনীপুরের সোনা ব্যবসায়ী প্রশান্ত জানার অভিযোগ, অভিযুক্ত সোমনাথ সাহুর একটি সোনার দোকান ছিল মেদিনীপুর শহরের পাটনা বাজারের আগুন ভাগার চকে। এই এলাকারই কাছাকাছি ভোলা ময়রার চকে গয়না তৈরির কারখানা ছিল প্রশান্ত জানার। সোমনাথ বিভিন্ন সময় প্রশান্তর কারখানা থেকে গয়না গড়িয়ে নিয়ে যেতেন উপযুক্ত মূল্যের বিনিময়। প্রশান্তর দাবি 2021 সালের জুন মাসে প্রায় 95 গ্রাম সোনার গয়না নিয়ে যান সোমনাথ। অভিযোগ, সেই দিন সোমনাথ কোনো টাকা দেয়নি, তবে দিন কয়েক পরেই টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তারপর থেকে প্রশান্তকে এড়িয়ে যেতে শুরু করেন সোমনাথ যুব মোর্চার নেতা ছিলেন বলে অভিযোগ। সেই কারণে স্থানীয় দুই বিজেপি নেতার কাছে বিষয়টি জানিয়েও সুরাহা মেলেনি বলে দাবি ওই স্বর্ণ ব্যবসায়ীর। গত শনিবার সংবাদ মাধ্যমে সোমনাথের বিরুদ্ধে সোনা চুরির খবর দেখার পরই সন্ধ্যায় প্রশান্ত পুলিশের দ্বারস্থ হন। ওই দিন রাতেই সোমনাথ সাহু স্থানীয় বিজেপির দুই নেতার বিরুদ্ধে কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করেন প্রশান্ত জানা নামে মেদিনীপুর শহরের ওই সোনার কারিগর তথা ব্যবসায়ী। সোমবার জেলা পুলিশের একটি সূত্রেও এফআইআর দায়েরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতারিত স্বর্ণ ব্যবসায়ীর আরও দাবি, তার কাছ থেকে নেওয়া 95 গ্রাম সোনার মধ্যে 16 গ্রাম সোনা ফেরত দিয়েছিলেন সোমনাথ। স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির মধ্যস্থতায় সেটা ফেরত দেওয়া হলেও বাকি সোনা বা সোনার মূল্য দিতে অস্বীকার করেন সোমনাথ বলে অভিযোগ। এমনকি সোনা চাইতে গেলে প্রশান্তকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি সম্পাদক মানিক পাত্র বলেন, উনি অভিযোগ জানিয়েছিলেন আমাদের কাছে, পরে মধ্যস্থতা করা হয়। আরও দুজন এই ধরনের অভিযোগ জানিয়েছেন আমাদের, তাদের টাকাও উদ্ধার করা সম্ভব হয়নি। ব্যবস্থা রয়েছে বাড়ি বাড়ি আছে, লুহা রড আছে, লাঠি উড়া বার কর। হ্যাঁ, লাঠি রখিছি, বাড়ি রখিছি, বাড়ি রকম বিজেপি তার মোবাইল আছে, মোবাইল আছে দেখুন, মোবাইল দেখুন, মোবাইল অন্যায়ের প্রতিবাদ করায় ষাটোর্ধ্ব ব্যক্তিকে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠল এলাকার তৃণমূল নেত্রী হিসেবে পরিচিত এক মহিলার বিরুদ্ধে। রাস্তায় উপর প্রকাশ্যে সঙ্গীদের নিয়ে বেদম মারধর করা হয়েছে অনিল দাস ওরফে ভীমদা নামের ওই বয়স্ক ব্যক্তিকে। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের খড়িদা এলাকার ঘটনা। অনিল দাস নামে যে ব্যক্তির উপর হামলা হয়েছে তিনি আগে সিপিএম এর নেতা ছিলেন। দীর্ঘদিন ধরেই তার সঙ্গে সিপিএম এর যোগাযোগ নেই। তিনি এখন আমরা বামপন্থী খড়গপুর নামে একটি সংগঠন চালান। সোমবার তার উপরেই হামলার অভিযোগ উঠেছে বেবি কোলে এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। প্রথমে রাস্তায় চড় থাপ্পড় মারা হয়, তারপরে রাস্তায় ফেলে চটি দিয়ে মারধর করা হয়। নিজেকে বাঁচাতে রাস্তার পাশে একটি রঙের দোকানে আশ্রয় নেন অনিল। সেই দোকানে ঢুকে রঙের বালতি দিয়ে মারধর করা হয় তাকে। খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অনিল দাস। আক্রান্ত অনিল দাসের অভিযোগ, দিন কয়েক আগে খড়িদায় তার পড়শি দুর্গা সাহুর বাড়ির দেওয়াল ভেঙে দিয়ে এবং শৌচাগার বন্ধ করে দিয়ে অত্যাচার চালাচ্ছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেন তিনি এবং দুর্গা সাহুকে নিয়ে খড়গপুর টাউন থানায় যায়। সেখানে বেবি কোলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন দুর্গা সাহু। তার প্রতিশোধ নিতে সোমবারের হামলা বলে তার দাবি। তিনি বলেন, প্রথমে আমাকে রাস্তায় ফেলে মারধর করে, বাঁচতে রঙের দোকানে ঢুকে গেলে সেখানেও মারে, গায়ে রং ঢেলে দেয়, আমি কোনো মতে নিজেকে বাঁচাই। অবিলম্বে বেবি কোলেকে গ্রেপ্তারের দাবি তুলেছেন অনিল দাস। ঘটনার তীব্র নিন্দা করেছেন খড়গপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা ও কাউন্সিলর প্রদীপ সরকার। তিনি বলেন, এই ধরনের ঘটনার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, একজন বয়স্ক নেতার উপর এইভাবে আক্রমণ মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। যেখানেই তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ হয় সেখানেই এভাবে আক্রমণ নেমে আসে। স্থানীয় বাসিন্দাদের সূত্রের খবর, অভিযুক্ত বেবি কোলে আগে বিজেপি করতেন। 2022 সালের শেষ দিকে তৃণমূলে যোগ দেন। তার অভিযোগ, তিনজনের কাছ থেকে কাজ দেওয়ার নাম করে 50,000 টাকা করে নিয়েছেন। সেই টাকা ফেরত দিচ্ছেন না, উল্টে ওই মহিলাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করছেন। মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করেছেন। এদিন বেবি কোলে এই অভিযোগগুলি করলেও এই বিষয়টি নিয়ে এর আগে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি বলেও জানিয়েছেন। এমনকি দলকে কিছুই জানানো হয়নি বলেও জানিয়েছেন তিনি।
এবার অনিল দাস ওরফে ভীমের বিরুদ্ধে টাকা নেওয়া অশ্লীল ব্যবহারের অভিযোগ দায়ের হবে বলে জানিয়েছেন বেবি কোলে। এই ঘটনায় বেবি কোলের পাশেই দাঁড়াননি তার দলের জেলা সভাপতি। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, অনিল দাস নামে ওই বয়স্ক ব্যক্তিকে যেভাবে রাস্তায় ফেলে নির্মমভাবে মারা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বেবি কোলে সহ যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, পুলিশের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের দল এদের পাশে দাঁড়াবে না। पता नहीं, हम लोग देख रहे हो आज। আমি দেখে দিচ্ছি তোমার কাছে হ্যালো তুলে দিছি ওই তো আচ্ছা বাইরে আয়, আমার গাড়িটা থাকা মেসে নিয়ে যাচ্ছি পরে। দেখতে চলো না, গায়ের রংটা অনেক তুমি জানো না তুমি কে আমাদের জন্য, ও জানে না আমরা। ঠিক আছে তুমি খালি বলো না, তুমি খালি একটা পারমিশন দাও না, আমি কিন্তু কাউকে জানবো না, আমার যা হবে হবে, আমার দেখবার দরকার নেই। আমরা 3 ভাই, আমি মরে গেলেও চলবে, তোমার কিছু হলে আমি চলে যাবো। না মা কান্না কাঁদবি না, মুশকিল আছে। সমস্ত জায়গায় খবর দিয়ে দাও। কখন দাঁড়াবো, কখন দাঁড়াবো? আজকে বিকেল বেলা। মানে 12 ঘন্টার মধ্যে পুলিশ যদি 4 জন অ্যারেস্ট করে, আমরা বিকেল বেলা থেকে এখানে বসে যাবো, পুরো খড়গপুর পেরিয়ে বসে যেতে। জামা প্যান্টটা চেঞ্জ করি। ছিলাম হঠাৎ যাওয়ার সময় জৈন মন্দিরের পাশে, রং দোকানের পাশে আমাকে বেবি কোলে, ওর হাজবেন্ডের নাম মদন চন্দ্রে কোলে, 3টে মেয়েকে নিয়ে আটকে, এবং তারপরে একটা কালো হাতে করে পরিকল্পনা করে নিয়ে এসেছিল। আমি তো সকালে রোজ খরিদাবাজারে যাই, তারপরেই হঠাৎ এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে এবং যা তা বলতে থাকে এবং বিপদ ব্যবহার করে, এই সব বলতে থাকে। তারপরে আমার পকেট থেকে 3000 টাকা ছিনিয়ে নেয় এবং আমার মোবাইল কেড়ে নেয়, ঢুকে যায় সেই দোকানের ভিতর থেকে, টেনে হিঁচড়ে আমাকে মারার চেষ্টা করে। যখন পারে না, আমি টেবিল ধরে আঁকড়ে ধরে বেরোই না, তখন 5 লিটারের একটা রঙের ডাব্বা আমার মাথায় মারে, প্রাণে মেরে দেওয়ার জন্য আমি হাত দিয়ে আটকাই। একজন ওখানে বলার চেষ্টা করে সামাল লাও, সাহস পাচ্ছে আর কিছু না,
এটা দলের লোক সাহস দিচ্ছে এবং আমার ধারণা প্রশাসনের একটা অংশ সাহস দিচ্ছে। আরে এখন বলবা ঝাড়গ্রাম জেলার ডুলুং ও সুবর্ণরেখা নদীর জলস্ফীতি এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া খালের কারণে সাঁকরাইল ব্লকের আন্ধারি ও রগড়া অঞ্চলের একাধিক গ্রামে জমি জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে আন্ধারি অঞ্চলের বহরাদাঁড়ি, ভগবানচক, তেঁতুলিয়া, বইঞ্চা, শালবনী, কাঠমুন্ডি, বনপুরা ও নেগুড়িয়া সহ একাধিক গ্রামের কৃষি জমিতে জল দাঁড়িয়ে রয়েছে। চাষিদের অভিযোগ, জমিতে ধানের চারা ও সবজির বীজ তোলা নষ্ট হওয়ার আশঙ্কা প্রবল। একাধিক চাষি জানিয়েছেন প্রতি বছর একই সমস্যা দেখা দেয়, কিন্তু 10 বছর ধরে বাঁশি খালের কোনো সংস্কার হয়নি। ফলে খালের জল বাইপাস না হয়ে জমিতে ঢুকে পড়ছে। ডুলুং খালের বাঁধও খুবই দুর্বল, এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। বৃষ্টি শুরুর আগে কিছুটা বাঁধ মেরামত হয়, কিন্তু বৃষ্টির সময় কাজ বন্ধ থাকে, ফলে পরিস্থিতি আরও খারাপ হয়। বইঞ্চা ও বহরাদাঁড়ি থেকে কুকড়াকুপি যাওয়ার রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। গ্রামের মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। সবজি চাষিরা উৎপাদিত ফসল বাঁচাতে মাথায় ঘরে নিয়ে আসছেন। অন্যদিকে সাঁকরাইল ব্লকের কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, দ্রুত জল না নামলে ফসলের বড়সড় ক্ষতি হবে এবং কৃষকেরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বেন। সিএন জলদি এসো, দাঁড়িয়ে যাবো তো পাশে নাকি বলবো তো মুই মাকুদা আইসো, তোমাকে বলতে হবে, দাঁড়িয়ে নেই হবে না না মুই বললাম এইটা ছাড়বেও নি সরকার নামে বলে বলতে আইসো তোমরা আইসো। নদীর জল বলতে এখানে সম্ভবত মানে বেশিরভাগটাই সুবর্ণরেখা নদীর জল ঢোকে, আর ডুলুং নদী আমাদের পাশে রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা কবে থেকে বলছে, বিগত 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে নদীর জল এদিকে ঢুকছে, আমাদের গ্রামের সমস্ত ফসল নষ্ট হচ্ছে। আর এটা প্রতি বছরই হয়, আজ নয়, এটা নতুন কিছু নয়, প্রতি বছরই হয় এটা। আর দীর্ঘ 10-15 বছর ধরে খাল সংস্করণে কোনো কাজ হয়নি, যেটা খুব প্রয়োজন, কারণ খাল সংস্করণ না করলে তো জলটা বাইপাস হবে কোথা থেকে। যা বৃষ্টি হয়, যা ড্যামে জল ছাড়ুক, সবই আমাদের এই গ্রামের মধ্যে দিয়ে যায় এবং ওই জমিনের মধ্যে দিয়ে যায়। কোন খালের কথা বলছেন? খাল বলতে আমাদের এখানে বাঁশি খাল রয়েছে গ্রামের পাশে, বেঁচা গ্রামের পাশে, বেঁচা শালবনী গ্রামের পাশ দিয়ে গেছে বাঁশি খালটা, তো সেটার কথাই বলছি। আর দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চাদের স্কুল টিউশন সমস্ত কিছু বন্ধ, আর সব চাষ তো নষ্ট হয়েই গেছে, তলা ফেলেছিল, ধানের বীজ ফেলানো হয়েছিল, সব নষ্ট হয়ে গেছে। আর আমরা চাইছি যে এটা যে চলছে দীর্ঘদিনের ভোগান্তি, এর থেকে মুক্তি, তার জন্য প্রথমত আমাদের খাল সংস্করণ করতে হবে। খাল সংস্করণ না করলে কিচ্ছু হবে না, কারণ খালের কাজ অনেক দিন ধরে হয়নি, যত কাজ যা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে যে বাঁধ রয়েছে, ডুলুং নদীর উপরে বাঁধ, সেই বাঁধটা খুবই দুর্বল। প্রতি বছরই বাঁধ মোটামুটি ভাঙে, পুরো না হলেও কিছুটা ভাঙে, আর প্রতি বছরই বৃষ্টির দিনে কাজ হয়, যার জন্য আবার বৃষ্টি শেষ, বাঁধের কাজও শেষ, আর বাঁধও নষ্ট হয়ে যায়। তো বাঁধটা যেন ভালো করে বাঁধানো হয়, না হলে পুরো গ্রামই ভেসে যাবে, যেটা 2007 সালে হয়েছিল। আমরা চাইছি না তার পুনরাবৃত্তি হোক, যাতে নতুন করে আর ওই দুর্ঘটনা না ঘটে, আর মানুষরা যাতে সুস্থ সবল থাকতে পারে,
তাই আবেদন করব। এখন লোকাল এখন যে কি রয়েছে- অবস্থা? হ্যাঁ? এখন কি অবস্থা? এখন অবস্থা খুবই খারাপ। যা চাষ ছিল যা ছিল সবই নষ্ট, কারণ অনেকে সবজি লাগিয়েছিল, ধানের বীজ ফেলেছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। শশা তো- ছিল বিঘার পর বিঘা, সবই নষ্ট হয়েছে। শশা ছিল, শশাও নষ্ট হয়েছে। জল কমছে না বাড়ছে আরো? পটল ছিল। জল মোটামুটি এখন এইভাবে দাঁড়িয়ে আছে। কালকে রাত্রে যেভাবে বেড়েছিল তার থেকে একটু কমেছে। আমাদের খালটা ঠিক থাকতো, আমার জলটা বেরিয়ে যেত। আরো যদি বৃষ্টি হয় বা গালুটির জল ছাড়ে তাহলে? বৃষ্টি আরো হলে আমাদের ঘর মানে বাড়িতে ভিতরে জল ঢুকে যাবে, এরকম অবস্থা। সবই এমনিতেই সবই তো নষ্ট। যেগুলো চাষি মানুষ তো এখানেই 90% মানুষ চাষি এখানে। আচ্ছা, কোন কোন এলাকাগুলো জলমগ্ন হয়েছে? জলমগ্ন হয়েছে বেশিরভাগ যদি বলা যায় শালবনী, শালতুড়িয়া, বেঞ্চা, আস্তি আর এদিকে বহড়াদাড়ি, কাঠমন্ডি সব থেকে বেশি প্লাবিত হয়েছে। কি নাম আপনার? আমার নাম শান্তনু। হুল দিবস হলো ভারতের একটি ঐতিহাসিক স্মরণ দিবস, যা প্রতি বছর 30শে জুন তারিখে পালিত হয়। 1855 সালের এই দিনে সাঁওতাল জনগোষ্ঠীর নেতৃত্বে এক বৃহৎ বিদ্রোহের সূচনা হয়েছিল, যা ইতিহাসে সাঁওতাল হুল বা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ বা মুক্তিযুদ্ধ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং জমিদার মহাজনদের শোষণের বিরুদ্ধে এই বিদ্রোহ ছিল একটি সুসংগঠিত এবং সশস্ত্র আন্দোলন। সিধু মুর্মু ও কানু মুর্মুর নেতৃত্বে হাজার হাজার সাঁওতাল মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেন। হুল দিবস মূলত ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশার বিভিন্ন অংশে পালিত হয়, যেখানে সাঁওতাল জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এই দিনে সাঁওতাল বিদ্রোহের শহীদদের স্মরণে নানা ধরনের অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক কাজকর্ম আয়োজিত হয়। 19 শতাব্দীর মাঝামাঝি সময় ব্রিটিশ শাসনাধীন বাংলায় বর্তমানে ভারতের ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশার অংশবিশেষ সাঁওতাল জনগোষ্ঠী জমি, বন ও জীবিকা হারানোর সংকটে পড়ে। জমিদার মহাজন ও উপনিবেশিক প্রশাসনের নিপীড়নের ফলে তাদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। ঋণের দায় এবং জমির অধিকার হারিয়ে অনেক সাঁওতাল পরিবার দরিদ্রের মধ্যে পড়ে যায়। এই প্রেক্ষাপটে 1855 সালে 30শে জুন বর্তমানে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার ভাগনাডিহি গ্রামে সিধু মুর্মু ও কানু মুর্মুর নেতৃত্বে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে। তাদের সঙ্গে ছিলেন চাঁদ ও ভৈরব নামের আরও 2 নেতা। ব্রিটিশ সরকার এবং জমিদারি শাসনের বিরুদ্ধে এই বিদ্রোহ ইতিহাসে সাঁওতাল হুল নামে পরিচিত। সাঁওতালরা তীর, ধনুক ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ব্রিটিশ প্রশাসন ও জমিদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ব্রিটিশ কর্তৃপক্ষ সেনাবাহিনী নামিয়ে বিদ্রোহ দমন করে। বহু সাঁওতাল নিহত হন এবং আন্দোলনের নেতাদের অনেকেই নিহত বা বন্দী হন। এই বিদ্রোহের পর প্রশাসনিক ও আইনি কিছু পরিবর্তন আনা যায়। পরবর্তীকালে সাঁওতাল পরগনা নামক একটি আলাদা প্রশাসনিক অঞ্চল গঠিত হয় এবং 1876 সালে সাঁওতাল পরগনা প্রজাস্বত্ব আইন প্রণীত হয়, যা সাঁওতালদের জমির অধিকারের কিছু স্বীকৃতি দেয়।
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিণী বাসস্ট্যান্ডে সোমবার হুল দিবস উদযাপন উপলক্ষে এক ঐতিহাসিক দিনের সাক্ষী থাকল আদিবাসী সমাজ। কালসোনা আদিবাসী ইউথ প্রোটেকশন ক্লাবের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিনের শুরুতেই এক বিশাল শোভাযাত্রা রোহিণীর মূল সড়ক পরিক্রমা করে, হাতে আদিবাসী পতাকা ও মুখে হুল বিদ্রোহের স্লোগান। এই শোভাযাত্রায় অংশ নেন শতাধিক আদিবাসী নারী, পুরুষ ও যুব সম্প্রদায়। পরে বিরসা মুন্ডার আবক্ষ মূর্তিতেও সিধু কানুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শুভেন্দু অধিকারী। এর পরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হুল বিদ্রোহ শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি প্রতিরোধ, আত্মত্যাগ এবং গর্বের প্রতীক। আজকের দিনে আমরা স্মরণ করি সেই সংগ্রামীদের যারা জমিদার ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন। আজও আদিবাসী সমাজের জীবন, জমি ও সংস্কৃতি হুমকির মুখে। বর্তমান শাসক গোষ্ঠী প্রতিশ্রুতি দেয়, কিন্তু আদিবাসীদের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। এই অবিচারের বিরুদ্ধে আমরা সংসদ থেকে রাস্তায় সর্বত্র লড়াই চালিয়ে যাব। শুভেন্দু অধিকারী এদিন রাজ্যের সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়েও মুখ খুলেন। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে তিনি বলেন, আমি নিজেই হাইকোর্টে বলেছিলাম এই তদন্ত অত্যন্ত জরুরি। শুধু শাহজাহান নয়, এর মতো আরো অনেকে রয়েছেন, তাদের পালানোর আরো জায়গা নেই। তিনি বলেন, কেন্দ্রীয় ফ্যাট ফাইটিং টিম রাজ্যে এসেছেন এবং তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই দলের সদস্যরা রাতের ফ্লাইটে ফিরে যাবেন বলেও জানান তিনি। ছাত্রী ধর্ষণ এবং কলেজ বন্ধের প্রসঙ্গে বলেন, এ রাজ্যে টাকা ছাড়া কিছু হয় না। পায়খানা ঘর করতে গেলেও ঘুষ দিতে হয়, আর মুসলমান হলে টাকা দিয়ে সবকিছু হয়। মনোজিৎ টাকা নিয়ে ভর্তি করেছিলেন, সেখানে এসওপি মানা হয়নি। ল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আমরা ক্ষমতায় এলে পুনরায় খুলে দেব। খড়গপুরের প্রবীণ প্রতিবাদীকে মারধরের ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, যদি অভিযোগ থাকতো তাহলে থানায় যাওয়া উচিত ছিল। এখন বলা হচ্ছে 50,000 টাকা নিয়েছে। এটি অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয়। সবশেষে তিনি মন্তব্য করেন, বাংলাদেশে যা হচ্ছে এ রাজ্যেও তাই ঘটছে। এই হুল দিবসের কর্মসূচি আদিবাসী সংস্কৃতি সংগ্রামের স্মৃতি ও বর্তমান রাজনীতির সংমিশ্রণে এক উল্লেখযোগ্য দিবস হয়ে রইল।
সংবাদ এই পর্যন্ত। নমস্কার।